এখন যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বা ইন্ডিয়াতে আমরা খেলতে যাব না, এটা এক একজন এক একভাবে দেখবে। এখন আপনি যদি মনে করেন যে সম্পূর্ণরূপে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা জিয়ে রাখার জন্য, হয়তো বিগার কোনো কজে, যেটা হয়তো আপনি আমি জানি না, সেটা যদি আপনার ওই কজটা সামনে এনে বাংলাদেশকে বিশ্বকাপ খেলা থেকে দূরে রাখার সিদ্ধান্ত হয়ে থাকে, দ্যাট ইজ ওই পক্ষ। কোন পথে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট? 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে দেশের ক্রিকেট এগিয়েছে না পিছিয়েছে প্রশ্ন রয়েই যাচ্ছে। বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ এলেন এবং চলেও যেতে বাধ্য হলেন। এরপর সভাপতির চেয়ারে বসলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি আবার বোর্ডের সঙ্গী হিসেবে পেলেন ফারুক আহমেদকেই। সেট আপ করা নির্বাচন মানি না, মানবো না বলে একদল ক্রীড়া সংগঠক বয়কট করলেন সেই নির্বাচন বয়কট করেছেন তামিম ইকবালও। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন জিতে বিসিবির পরিচালনা পর্ষদে চলে এলেন 23 জন পরিচালক। নির্বাচন বৈধ হয়েছে নাকি অবৈধ সেই নিয়েও রয়েছে মামলা। জাতীয় নির্বাচনের পর এখন সরকার চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে কি বিসিবিও হাঁটছে পরিবর্তনের পথে? আইসিএলে চলে গিয়েছে। সো বাংলাদেশ ক্রিকেটে অনেক ক্রান্তিকাল এসেছে। মানে বাংলাদেশ ক্রিকেটটাই আসলে আপনি যেমনটা বলছিলেন যে গত 10 বছর এভাবে কীভাবে চলছে আমরা দেখেছি। বাংলাদেশের ক্রিকেটটাই হলো এক ধরনের স্টপ স্টার্ট, একটা কী বলবো, তাদের পথ চলা। কখনো মনে হয় যে খুব বেশ জোরে সোরে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে, আবার কখনো মনে হয় থেমে গেছে। এরকম নানা সংকটের ভিতর দিয়েই বাংলাদেশ ক্রিকেটে এগিয়েছে। আমরা বিশ্বাস করি যে এই সংকটটা এখন যেটাকে আমরা দেখছি, এটাকে যদি আমরা সংকট মনে করি, তাহলে আমরা মনে করি যে এই সংকটটাও কেটে যাবে হয়তো, এবং সামনে বাংলাদেশ ক্রিকেট আবার তার স্বাভাবিক নিয়মেই এগিয়ে যাবে। জি, দীপ চৌধুরী, আপনার কাছে আসতে চাই। কন্টেন্ট ক্রিয়েট করছেন এখন, আপনি ক্রিকেট নিয়ে রেগুলার কথা বলেন, নিশ্চয়ই আপনার ভক্তরা সেটা শুনে। এই যে বাংলাদেশ ভারতে খেলতে গেল না বিশ্বকাপটা, ভারতে খেলবো না বিষয়, মোস্তাফিজ থেকে শুরু করে যা যা হয়েছে সবাই যারা ক্রিকেট ফলো করেন সবাই জানেন। বাট একটা বিষয় রিসেন্টলি খুব জোরে সোরে বলা হচ্ছে, গেল 2 সপ্তাহ ধরে খুব চলছে, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা কাজ করেছে এখানে, যে আমরা আসলে ইন্ডিয়া বিরোধী। এরকম কখনো আপনার মনে হয়েছে এই ইস্যুতে যে আসলে ভালো ডিউরিং ম্যাচ ডে সাপোর্টার্স ফ্ল্যাগস জার্সি ক্যারি না করলে, ভালো ক্যারি করলে সেখানে একটা জটিলতা বা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রাখে, এগুলো আপনি উড়িয়ে দিতে পারবেন না। এটা মেনেই বাদবাকি আলোচনা করাটা জরুরি। এখন যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বা ইন্ডিয়াতে আমরা খেলতে যাব না, এটা এক একজন এক একভাবে দেখবে। এখন আপনি যদি মনে করেন যে সম্পূর্ণরূপে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা জিয়ে রাখার জন্য, হয়তো বিগার কোনো কজে, যেটা হয়তো আপনি আমি জানি না, সেটা যদি আপনার ওই কজটা সামনে এনে বাংলাদেশকে বিশ্বকাপ খেলা থেকে দূরে রাখার সিদ্ধান্ত হয়ে থাকে, দ্যাট ইজ ওই পক্ষের কাছে অ্যাকসেপ্টেবল। আবার আপনি যেটা বলছেন যে উল্টো দিকের যে ভাষাটা, সমঝোতার মাঝখানে বা একটা সমঝোতাপূর্ণ সিদ্ধান্তে আসা, কিন্তু বাংলাদেশ শুরুতেই পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, এই বক্তব্যটাও কিন্তু আছে। জিনিসটা হচ্ছে মূল বক্তব্য, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি, এবং এটা ডেফিনেটলি প্লেয়ারদের উপরে একটা ইম্প্যাক্ট ফেলেছে এবং ইম্প্যাক্ট ফেলারই কথা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এক সময়ে ওই সময়ের যে আপনার ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল, তিনি বলেছিলেন যে এটা সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত, অর্থাৎ সরকার সিদ্ধান্ত নিয়েছে। এখন সরকারের মধ্যে যদি অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা আপনি দেখতে চান, তাহলে আপনি দেখতে পারবেন। আবার একই সঙ্গে প্লেয়ারদের সঙ্গে যখন তাদের সভা হয়েছে, সেখানে কিন্তু প্লেয়ারদের সঙ্গে যতটুকু গণমাধ্যমে খবর এসেছে, যে প্লেয়ারদের কিন্তু মতামত চাওয়া হয়নি যে তারা খেলতে যেতে আগ্রহী কিনা, বরং প্লেয়ারদেরকে কজগুলো বুঝিয়ে জানিয়ে তো দেওয়া হয়েছে, কিন্তু কী কারণে আমরা যাচ্ছি না, এই যে সিকিউরিটি থ্রেট বা এর ভেতরে অন্য কিছু যদি থেকে থাকে, এটা তো আসলে ভেতরের কথা হয়েছে, আমরা তো জানি না কী কথা হয়েছে, প্লেয়ারদেরকে জানানো হয়েছে। আবার তার পরবর্তীতে তিনি একটা সময় বললেন যে আমরা কি সিদ্ধান্ত নিয়েছে তো ক্রিকেট বোর্ড আর ক্রিকেটাররা। সো এটাও কিন্তু একটা সমালোচনার জায়গা তৈরি করেছে যে তিনি দুই সময় দুই রকম কথা বলেছেন। আমরা গণমাধ্যম কর্মী যারা আগে ছিলাম বা আমার মতো যারা ছিল, বা আজাদ ভাই এখনও অন্য দেশে খেলতে দেওয়ার উদাহরণ আছে, আইসিসি তৈরি করেছে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সেই সুযোগটা পেতে পারতো। পয়েন্ট অফ নো রিটার্নের যে আলোচনাটা দেব বললো, আমার কাছে মনে হয়েছে যে পয়েন্ট অফ নো রিটার্নে আইসিসি চলে গিয়েছিল, বাংলাদেশ চলে যায়নি। বাংলাদেশ এক্ষেত্রে ফ্লেক্সিবলই ছিল। আইসিসি যদি বাংলাদেশ যেভাবে চেয়েছিল সেই বিষয়ে যদি আন্তরিক ভূমিকাটা রাখতো,
বা এক্ষেত্রে অন্য সদস্য দেশগুলোর সাথে যদি আইসিসি দ্বিপাক্ষিক ভিত্তিতে আলোচনা করতো, বা এখানে অন্য কিছু স্টেক হোল্ডার ছিল, সে দুইটা আলোচনা হয়েছে যে বাংলাদেশের গ্রুপটাই শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া অথবা গ্রুপিংটা চেঞ্জ করে বাংলাদেশকে অন্য একটা গ্রুপে অ্যাকোমোডেট করা। তো এক্ষেত্রে অন্য পার্টিসিপেটিং যে কান্ট্রিগুলো ছিল তাদের সম্মতির একটা বিষয় ছিল। তো সেই সম্মতিগুলো আইসিসি নেওয়ার চেষ্টা করেছে বলে আমাদের জানা নেই। যেটা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের আহ্বানে একটা বোর্ড মিটিং হয়েছে, এবং এই বোর্ড মিটিংয়ে যে বাংলাদেশের পক্ষে কেউ থাকবে না এটা খুব স্বাভাবিক, কারণ আপনার আইসিসিতে যে ইন্ডিয়ান হেজিমনিটা সেখানে সামগ্রিকভাবে নিরাপত্তাহীনতার কথাটা বলেছে, এবং সামগ্রিকভাবে যে নিরাপত্তাহীনতার বাংলাদেশের জন্য যে ভারত সেই সময়টাতে বা এখনও যে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বা বাংলাদেশের সাংবাদিকদের জন্য, বাংলাদেশের দর্শকদের জন্য নিরাপদ না, এটা নিয়ে কিন্তু কেউ মানে দ্বিমত পোষণ করেনি। আইসিসি বা ভারত ছাড়া মোটামুটি সবাই এই বিষয়টা সবারই পর্যবেক্ষণ একই রকম, যে বাংলাদেশের জন্য নিরাপত্তা সংখ্যা ওখানে ছিল। আপনি মনে করেন কি না, একটু ছোট্ট করে শুনবো আপনার কাছ থেকে, বাংলাদেশ বিশ্বকাপে ফাইনালি খেলতে পারেনি, আইসিসি খেলতে দেয়নি বা হোয়াট এভার, আমরা যেভাবে এটা টেক করি না কেন, এতে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হলো কি হলো না ওই জায়গাটা? না, ক্ষতি তো অবশ্যই হয়েছে। যে কোনো মানে বিশ্বকাপ খেলা তো আপনার বাংলাদেশের ক্রিকেটারদের স্বপ্ন, তারপরে বিশ্বকাপের সাথে রেভিনিউর একটা বিষয় আছে, বাংলাদেশের দর্শক সমর্থকদের আগ্রহের একটা বিষয় আছে, অবশ্যই এটা ক্ষতি হয়েছে। কিন্তু এই ক্ষতিটার আপনি মেনে নিতে হবে বা মেনে নিতে হয়েছে বাংলাদেশকে, বিকজ ঝুঁকিটাও একই রকম ছিল। আপনি বাংলাদেশেও তো নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক দেশ বিভিন্ন সময় আসেনি, তো তাতে তাদের ক্রিকেটেও তো হয়তো কিছুটা ক্ষতি হয়েছে। বাংলাদেশ আপনি জানেন যে 23 বছর ধরে অস্ট্রেলিয়াতে আপনার ক্রিকেট সিরিজ খেলতে যেতে পারেনি এখনও, এবছর সম্ভবত যাবে। এই অস্ট্রেলিয়ায় কিন্তু 2015 সালে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির কথা বলে আসেনি, তাই না? তাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটও থেমে যায়নি। আমরা মনে করি যে যেটুকু ক্ষতি হয়েছে এটুকু ক্ষতি আমাদের বাস্তবতার আলোকেই বা বাস্তবতার নিরিখেই হয়তো বা মেনে নিতে হবে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপটা খেলতে পারলে অবশ্যই। অনেক ঘটনা দেখেছি, এরপরে মহসিন নাকভি, পিসিবি, বিসিবি এবং আইসিসি মিটিং করেছে, সেখানে আবার একটা বিশ্বকাপ বাংলাদেশকে দেওয়া হয়েছে, আর অনেক ঘটনা ঘটেছে। একটু যেহেতু অস্ট্রেলিয়ার বিষয়টি আজাদ মজুমদার তুললেন, সেখানে যেতে চাই, 2টো টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ 20 বছর। তখন কস্টিংয়ের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তারা ঠিকভাবে উঠিয়ে আনতে পারে না। এর মধ্যে আপনার লাস্ট যে ভেন্যুটা, সেটা বোধহয় অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে। সাউথ আফ্রিকাও কিন্তু সেখানে খেলেছে, যদি ভুল না করি শ্রীলঙ্কাও সেখানে খেলেছে। সো নতুন একটা ভেন্যু ক্রিকেট ওয়ার্ল্ডের কাছে প্রেজেন্ট করার জন্য, বা সেটা আসলে কতটুকু তৈরি কিংবা কতটুকু সেটা দর্শকরা গ্রহণ করে, গ্লোবাল ক্রিকেটিং যে স্ট্রাকচার আছে তারা কীভাবে গ্রহণ করে, দেখারও ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশকে আমার যেটা মনে হয় যে এই কারণেই ওখানে নেওয়া হয়েছে বা ওখানেই ভেন্যুটা ফিক্স করা। আমরা বিভিন্ন সময় দেখেছি যে শ্রীলঙ্কা ইংল্যান্ডে যখন খেলতে যেত একটা করে টেস্ট খেলা হতো, আমরা তখন ছোট, কিন্তু আমরা দেখতাম যে একটা টেস্ট হতো। পরবর্তীতে একটা পার্টিকুলার সময়ে ইংল্যান্ডকে যখন ওই টেস্টে বোধহয় সানাদ জায়সা 200 করেছিলেন, ডি সিলভা রানাতুঙ্গা ক্যাপ্টেন ছিলেন, যখন তারা ওই রকম হিরোইক পারফরমেন্স দিল, তারপর থেকে কিন্তু আর কখনোই শ্রীলঙ্কা ইংল্যান্ডে গিয়ে একটা করে টেস্ট খেলেনি, 2টো 3টা এরকম করে টেস্ট খেলেছে। সো বাংলাদেশও যদি অস্ট্রেলিয়াতে সত্যিকার অর্থে এরকম বেটার কিছু দেখাতে পারে টেস্ট প্লেয়িং কান্ট্রি হিসেবে, তো আমার মনে হয় যে বাংলাদেশকেও পরবর্তীতে আমরা যেটা দেখতে চাই দর্শক হিসেবে, যে সিডনি কিংবা গ্যাবা কিংবা ধরেন মেলবোর্নে বাংলাদেশ টেস্ট খেলবে, সেটা হতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য এই সুযোগটা আমার মনে হয় যে নাকি আসলে, কারণ দুটো আলাদা পক্ষ বোঝাই যাচ্ছে। আসিফ মাহমুদের এগেনস্টে দুদকের সামনে একটা বড় সাকিব আল হাসানের সমর্থকদের ভিড় ছিল, যেটাকে তিনি মবও বলেছেন। পুরো বিষয়টাকে কীভাবে দেখছেন? প্রথমত আসিফ মাহমুদ সজীব ভাই এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তিনি যেহেতু কোনো আনুষ্ঠানিক কোনো দায়িত্বে নেই, তিনি যদি কোনো অবস্থান নেন বা কোনো মন্তব্য করেন সেটা তার ব্যক্তিগত মন্তব্য। সাকিবকে তিনি ব্যক্তিগতভাবে নাই চাইতে পারেন, সেটা ওনার বিষয়। আর ক্রিকেট বোর্ড হচ্ছে একটা প্রতিষ্ঠান, ক্রিকেট বোর্ড একটা স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান, তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে। তারা যদি মনে করেন যে নিজ উদ্যোগী হয়েও তাকে আইনি সমর্থন দিতে পারে, যদি তারা মনে করে, এটা তাদের একান্ত সিদ্ধান্ত। আমরা তো দেখেছি বাংলাদেশের ক্রিকেটে এমন দৃষ্টান্তও আছে যে আপনার ধর্ষণের অভিযোগে জেলে গিয়েছে, তারপরে ক্রিকেট বোর্ডের উদ্যোগে সেই ক্রিকেটারকে আপনার জেল থেকে নিয়ে এসে আমরা বিশ্বকাপে নিয়ে গিয়েছি, এবং তারপরে আপনার বিশ্বকাপে তার ভালো পারফরমেন্সের কারণে তার বিরুদ্ধে
চার্জও ড্রপ করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে এগুলো হয়েছে আগে, এটা এমন না যে নতুন কিছু। এখন ক্রিকেট বোর্ড যদি মনে করে যে সাকিবের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এই অভিযোগগুলো সাকিব আইনিভাবে মোকাবেলা করবে এবং ক্রিকেট বোর্ড তাকে আইনি সহায়তা দেবে, সেটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। ক্রিকেট বোর্ডকে সেই সিদ্ধান্তটা নিতে হবে বা ক্রিকেট বোর্ডকে জানাতে হবে। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তারও অধিকার রয়েছে বাংলাদেশের ক্রিকেট দলকে সে কীভাবে দেখতে চায় সে বিষয়ে তার মন্তব্য করা। জি জি, দেব চৌধুরী, সাকিব আল হাসানকে আমাদের প্রয়োজন আছে কিনা এই মুহূর্তে জাতীয় দলে? নাকি যেহেতু ওয়ানডে সিরিজটা নিয়ে কথা হচ্ছে, 2027 বিশ্বকাপের পরিকল্পনায় সাকিব আছেন, দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। যদি সাকিব 2027 বাংলাদেশ দলের বিশ্বকাপ পরিকল্পনায় থাকে তাহলে সাকিবকে ফেরানোর প্রক্রিয়া, তারপর সাকিবকে দলের সঙ্গে অ্যাকোমোডেট করে টিম প্ল্যানিং সেটা একরকম হবে। আর যদি শুধুমাত্র সাকিবকে সুযোগটা দেওয়া রিটায়ারমেন্টের তাহলে একরকম। এবং এটা ক্রিকেট বোর্ডকে পরিষ্কার করতে হবে, এটা কিন্তু সরকার পরিষ্কার করবে না। ক্রিকেট বোর্ডকে পরিষ্কার করতে হবে যে সাকিবকে ফেরানোর মূল উদ্দেশ্যটা কী। কেননা এই যে সাকিববিহীন বাংলাদেশ দল, বাংলাদেশ সব শেষ 6টা ওয়ানডে সিরিজের 5টাই বোধহয় হেরেছে। আফগানিস্তানের সঙ্গে তারা হোয়াইট ওয়াশ করে হয়েছে, মানে বেশ বাজে পারফরমেন্স। আপনি হলে ফিরতেন? আমার তো সেটা মনে হয় না। সো সাকিবকে ওই অ্যাসুরেন্সটা দিতে হবে যে সাকিব বাংলাদেশে আসলে হি ইজ সেফ, বা তার এগেনস্টে যে মামলাগুলো আছে, পলিটিক্যাল মামলাগুলো স্পেসিফিক্যালি আমি বলছি, কারণ অর্থায়ন আদালতে বোধহয় কিছু মামলা আছে, আপনার ওই চেক বাউন্স করেছে বা এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো একটা পাশে। কিন্তু রাজনৈতিক যে মামলাগুলো আছে এগুলো সাকিবের পক্ষে না বিপক্ষে কাজ করবে এই সিদ্ধান্ত কিন্তু ক্রিকেট বোর্ড নিতে পারবে না, এই সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। সো ব্যাপারটা আমরা যত সহজ মনে করছি অতটা সহজ কিন্তু না, কেননা সাকিবকে ফেরানো হবে এই পক্ষে বাংলাদেশের কোটি কোটি দর্শক ভক্ত আছে যারা চায় সাকিব আবার মাঠে ফিরুক, বাংলাদেশের জার্সিতে খেলুক। আবার এর বিপক্ষে একটা পক্ষ আছে যারা মনে করে যে না, সাকিবকে ফেরানোটা সঠিক কাজ হবে না। সরকারকে কিন্তু শুধুমাত্র, সরকার কার সরকার? বিএনপির সরকার, কিন্তু সরকার তো বাংলাদেশের সব মানুষের সরকার। সো তার কিন্তু ওই দুই পক্ষের কথা চিন্তা করেই সিদ্ধান্তটা নিতে হবে। সো আমার মনে হয় যে সরকারও এই ব্যাপারটা নিয়ে খুব সহজেই একদম হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবে বা নিয়ে নেবে, এটা এই মুহূর্তে বসে আমার ঠিক মনে হচ্ছে না। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি বলেছেন, আমিনুল ভাই বলেছেন যে কতটুকু? প্রকৃত অর্থে কতটুকু, এটা যখন আপনার সরকার সিদ্ধান্ত নেবে, কারণ বিসিবির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তাদের দিক থেকে যে ধরনের পেপার ওয়ার্ক করার কথা সেই পেপার ওয়ার্কগুলো তারা সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রণালয়ে দিয়ে দিয়েছেন। অর্থাৎ বিসিবির পক্ষ থেকে এখন আর কিছু করার না, এটা বিসিবি কিন্তু বলেছে। সো এখন বল সরকারের কোর্টে, এখন সরকার এই বল নিয়ে মানে কি করবে, ইটস আপ টু দেম। কিন্তু আমরা তো থেকে যায় সেটা হচ্ছে যে আদালতের একটা বিষয় আছে, কারণ সাকিবের বিরুদ্ধে তো কিছু ক্রিমিনাল অফেন্সের এলিগেশন আছে, যে এলিগেশনগুলো আদালতে দাখিল করা হয়েছে। দুদক তার বিপক্ষে মামলা গ্রহণ করেছে। অ্যান্ড আদালতের বিষয়টাতে তো আসলে সরকারের কিছু করণীয় নেই, আর সিদ্ধান্তটা দিবে আদালত। আদালত তাকে, তার এমনও আছে যে তার, আমি ঠিক নিশ্চিত না, যতদূর জানি যে তার দেশ থেকে নিষেধাজ্ঞা আছে। এখন যদি আদালত তার দেশ থেকে নিষেধাজ্ঞা না তুলে নেয় তাহলে আপনি সাকিবকে আনলেন কিন্তু বিদেশে কোনো সিরিজ খেলতে তাকে নিতে পারলেন না, বিকজ সাকিবের দেশ থেকে নিষেধাজ্ঞা আছে। তো বিষয়টা দেব যেভাবে বলছিল যে খুবই কমপ্লিকেটেড, কারণ এখানে সরকার খুব নমনীয় বা বিসিবি খুবই আন্তরিক হলেও এখানে যেহেতু সাকিবের বিপক্ষে কিছু আইনি কিছু ঝামেলা আছে বা কিছু আইনগত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এই আইনগত বিষয়গুলোকে তো সাকিবকে ফেস করতে হবে, দেশে এসে ফেস করতে হবে। এবং সরকারের তদন্ত সংস্থা যেগুলো সরকারের নিয়ন্ত্রণাধীন তারা তদন্ত করে যদি তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পায় তাহলে তারা চার্জ ড্রপ করতে পারে বা বিসিবি তাকে লিগ্যাল অ্যাসিস্ট্যান্সটা দিতে পারে। এগুলো আমার মনে হয় যে এগুলা চাইলে আমার ভোজবাজির মতো হয়ে গেল, বিষয়টা এরকম না। এগুলা কিছু আইনগত জটিলতা আছে, আর এর সাথে আবার ক্রিকেটিং কিছু বিষয় আছে, সাকিবের ফিটনেস ফর্ম এগুলো দেখার বিষয় আছে। সাকিব অবশ্যই বাংলাদেশকে অনেকদিন সার্ভিস দিয়েছে, বাংলাদেশের অন্য সেরা খেলোয়াড় ইতিহাসের, কিন্তু তিনি এই মুহূর্তে তার ফিটনেসটা কী সেটা যাচাই বাছাই করে দেখার বিষয় আছে। তার যেহেতু তিনি এখন বাংলাদেশ জাতীয় দলে খেলছেন না, মূলত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কিছু লিগে খেলছেন, আসলে ঠিক দলে ফিট করেন কিনা এই মুহূর্তে এটা তারা দেখবেন। আর আইনগত যে বিষয়গুলো আছে তারা আসলে যেখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা দেখবেন। সবার সব কিছু একটা বিন্দুতে এসে মিললেই আসলে সাকিবের পক্ষে দেশে ফেরা বা বাংলাদেশ জাতীয় দলে আবার তার পক্ষে খেলা সম্ভব হবে। তবে বিষয়টা আমার মনে হয় এখানে যেহেতু অনেকগুলো পক্ষ জড়িয়ে আছে, সো এটা কারো একক নিয়ন্ত্রণাধীন বা কারো একক ইচ্ছাধীন নয় এখন। জি, আপনাদের দুজনের কথা শুনে মনে হচ্ছে বিষয়টা বেশ জটিল। 4টা মামলা মনে সাধারণ মানুষ এগুলো শুনতে চায়, জানতে চায়। সো সাধারণ মানুষকে আপনি কি মেসেজটা ডেলিভার করছেন
এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমি যতটুকু বুঝি। কারণ আমি এখানে বসে বলে দিতেই পারি ফার্স্ট যে ওয়ানডে 11 তারিখ পাকিস্তান টিম আসবে, 9 তারিখ সাকিব 8 তারিখে চলে আসবে। আমি যদি বলি 500 জন লোক শুনলে 100 জন মানুষ বিশ্বাস করবে। আমার কিন্তু সেটা মনে হয় না যে এই সিচুয়েশনে সাকিব তখনই আসতে রাজি হবেন যখন তার এগেনস্ট, আবারও বলছি যে 5ই অগস্টের পর যে পলিটিক্যাল মামলাগুলো ছিল বা রাজনৈতিক মামলাগুলো ছিল সেগুলো যে পর্যন্ত তার নামে না থাকবে বা দ্য ওয়ে আজাদ ভাই মেনশন যে চার্জগুলো উঠিয়ে না নেওয়া হবে সেই পর্যন্ত কিন্তু সাকিবও এসে সেফ ফিল করবেন না বা আসতে চাইবেন না। সাকিবের জায়গায় হলে অন্য যে কেউ হয়তো এইভাবে ভাবতো। সো ব্যাপারগুলো হচ্ছে কি যে বাংলাদেশ ক্রিকেটে আমরা অনেক সময় অনেক কিছু দেখি যে পার্টিকুলার কোনো সিচুয়েশনে যখন সিচুয়েশনগুলো একটু ক্রাঞ্চ থাকে তখন অনেকগুলো টপিক সামনে চলে আসে, এর মধ্যে একটা টপিক হঠাৎ করেই বুমিং হয় যে মানুষ সেটা নিয়ে কথা বলতে থাকে। যেমন বিসিবির নির্বাচন আগামীতে হবে কিনা, এই বোর্ড থাকবে কিনা, এরকম আলোচনা আছে, এর মধ্যে সাকিবের আলোচনা। তো সব কিছু মিলে কি মানুষের চিন্তাভাবনা, দর্শকদের চিন্তাভাবনা বিভিন্ন দিকে ধাবিত হয়। তো বিভিন্ন পক্ষ আছে যারা আবার এটা আনন্দ পায়, মজা পায়। সো আমরা গণমাধ্যম কর্মী যারা, আমি আগে গণমাধ্যম কর্মী ছিলাম বা আজাদ ভাই এখনও গণমাধ্যমের সঙ্গে আছেন, আমরা সব কিছু দেখি, বোঝার চেষ্টা করি, বলার চেষ্টা করি, কিন্তু আইডিয়াল সিচুয়েশন কোনটা এটা পয়েন্ট আউট করতে। দেব চৌধুরী, তাকে ছোট্ট করে জানতে চাই, যেহেতু বিসিবির পক্ষ থেকেও কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার, এই জায়গাটাতে কন্টেন্ট ক্রিয়েটার দর্শকের জন্যই তো কন্টেন্টটা তৈরি হচ্ছে। যে আপনি শোটা করছেন কার জন্য? আপনি, আমি বা আজাদ ভাই আমাদের জন্য তো না। আমরা যেটা বলছি দর্শক আমাদের কথা শুনে নিজের মতো করে জাজমেন্ট, আমি যেটা আগেই বললাম যে দর্শককেও পার্টিকুলার কিছু বিষয় সম্পর্কে একটু ঠান্ডা মাথায় নিজেদের মতো করে ভাবতে হবে। আমি বলে দিয়েছি মানেই সেটা সত্যি, আজাদ ভাই বলে দিয়েছেন না এইটাই হইতে হবে, এরকম চিন্তা করলে হচ্ছে সমস্যা। দর্শকদের ঠান্ডা মাথায় একটু বোঝার বা বিশ্লেষণের চেষ্টা করতে হবে। জি, আকলাম বুলবুল সাহেব বিসিবিতে রয়েছেন, হ্যাঁ অফিস করছেন, মানে তো এই জিনিসটা নিয়ে এখন যেটা যে তিনি আসলে সরকার বদল হয়েছে দেখে তিনি চলে গেছেন, এই ধরনের রিউমার, এটাকে আপনি কিভাবে দেখছেন আপনার জায়গা থেকে? তিনি চলে গেছেন এটা রিউমার হিসেবে দেখাটা আপনার ইন্ডিভিজুয়াল চয়েস। কেননা একজন মানুষ তার পরিবারের সঙ্গে দেখা করতে যেতেই পারেন। তিনি যে কারণে গিয়েছেন, যে নর্মালি ছোটোবেলা থেকে আমরা কী দেখে এসেছি, মানে আমি আমার অভিজ্ঞতাটা বলি যে প্রথম রোজার ইফতারটা বা সেহরিটা মানুষ তার পরিবারের সঙ্গে করতে চায়। আমি আমার সারাউন্ডিংসে এরকমই দেখেছি। সো আমিনুল ইসলাম বুলবুল অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তিনি যদি সেটা করতে চান, রোজার সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান, ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল। এবং কথা হচ্ছে যে তিনি অস্ট্রেলিয়াতে গেছেন, এটাকে আপনি সেফ এক্সিট বলছেন যে আমিনুল ইসলাম বুলবুল হুট করে চলে গেছেন এরকম, এটা আপনার কল। এখন আপনি কলটা নিলেন যে আমি বলছি যে না আমিনুল ইসলাম বুলবুল সেফ এক্সিট নিয়ে চলে গেছেন, তিনি যদি আবার দেশে ফেরেন তখন ব্যাপারটা কী দাঁড়াবে? তখন আপনার ক্রেডিবিলিটিটা কোন জায়গায় থাকবে? সো আমার মনে হয় যে ওই সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত, খুব বেশি খুব তাড়াতাড়ি জাজমেন্টাল না হয়ে যে তিনি ফেরেন কিনা। যদি ফেরেন তাহলে তো আমরা ধরেই নেব না ঠিক না, ওনার আসার পর্যন্ত ওয়েট করাটা। হ্যাঁ, কারণ দিন শেষে তিনি একজন গণ্যমান্য ব্যক্তি, তার এগেনস্ট একটা স্টেটমেন্ট দেওয়ার আগে আজাদ মজুমদার আপনি কিভাবে দেখেন যেটা বলছিলেন দেব চৌধুরী, এই পুরো বিষয়টাকে আমিনুল ইসলাম বুলবুল, তাই না? আর আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেটে তার কন্ট্রিবিউশন অনেক। রাইট, বাংলাদেশে তিনি বিশ্বকাপের প্রথম অধিনায়ক, বাংলাদেশের সাবেক অধিনায়ক, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। বাংলাদেশের ক্রিকেটের ফাউন্ডেশনটাই আমিনুল ইসলাম বুলবুলদের হাতে করা। আইসিসি ট্রফিতে 97 সালে বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। আর আমিনুল ইসলাম বুলবুল তার পরিবারের কাছে গিয়েছেন, সেটা তো তিনি যেতেই পারেন। ওনার সেফ এক্সিটের আলোচনাটা আসতেছে কেন? ওনার বিরুদ্ধে কি কোনো ক্রিমিনাল এলিগেশন এসেছে? আমি যতদূর জানি যে এরকম কোনো এলিগেশন আসে নাই। ওনার সাকসেস ফেলিউর নিয়ে আলোচনা হতে পারে, ওনার অ্যাপ্রোচের কারেক্টনেস বা উনি যে অ্যাপ্রোচে ক্রিকেট বোর্ড চালাচ্ছেন সেটা ভুল হতে পারে, কারো কারো বিচারে সেটা উনি হয়তো ঠিক কাজটি করেননি। কিন্তু যতদূর জানি যে ওনার বিরুদ্ধে তো ব্যক্তিগতভাবে ওনার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আসেনি যার জন্য ওনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে বা সেফ এক্সিটের প্রয়োজন হবে। উনি ক্রিকেট বোর্ড পরিচালনায় উনি ব্যর্থ হতে পারেন। ওনার সভাপতি হিসেবে উনি দায়িত্ব নেওয়ার পর ওনার কাছে যে এক্সপেকটেশন আপনার আমার ছিল সেটা আমরা কারো মনে হতে পারে যে সেই এক্সপেকটেশন অনুযায়ী উনি কাজ করতে পারেননি। সেক্ষেত্রে সরকারও মনে করতে পারে এবং সরকার তাকে তখন ক্রিকেট বোর্ডের সভাপতি পদটা যাতে তিনি সসম্মানে ছেড়ে দিয়ে তিনি তার জায়গায় ফিরে যেতে পারেন সেই ব্যবস্থাটাও বা সেই পদটাও সরকার তার জন্য করতে পারে। তো এগুলো হলো পরের আলোচনা। প্রথমে কিন্তু যেই আলোচনাটা হচ্ছে যে উনি সেফ এক্সিট নিয়ে চলে গিয়েছেন, এগুলো হলো ওই যে মুখরোচক কিছু কথাবার্তা যেগুলো বললে কারো ভালো লাগে কিছু মানুষের। তো আমাদের বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী উনি যদি যেটা নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা যদি উনি মিন করে থাকেন
তাহলে ওনার তো এখন স্টেপ নেওয়ার সুযোগ আছে, উনি নেবেন। আর এটা ওনার যদি রাজনৈতিক বক্তব্য হয়ে থাকে, আমরা জানি যে আমিনুল হক নিজেও একজন ক্রীড়াবিদ ছিলেন, পাশাপাশি উনি একজন রাজনীতিবিদও। রাজনীতিবিদরা অনেক সময় কিন্তু পলিটিক্যাল কিছু রেটরিকও ইউজ করেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষিতে। এটা যদি পলিটিক্যাল রেটরিক হয়ে থাকে তাহলে এটা রেটরিক হিসাবে বিবেচিত হবে। আর যদি উনি মেন করে বলে থাকেন যে ক্রিকেট বোর্ডের নির্বাচনটা অবৈধ, তাহলে এটা নিয়ে ওনার এখন উনি যে চেয়ারে আসেন সেই চেয়ারে বসে এটা নিয়ে উনি চাইলে নির্বাচন নিয়ে তদন্ত করতে পারেন, নির্বাচনে কোনো অনিয়ম হয়েছে কিনা, বা ওনার আরও অন্য কোনোভাবে ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে বা নতুন করে ক্রিকেট বোর্ডের আরেকটা নির্বাচন আয়োজন করার সুযোগ আছে কিনা সেটা উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন। বা এইটা নিয়ে তো আদালতেও আমাদের ক্রিকেট বোর্ডের একটা পক্ষ গিয়েছেন, আদালত কি সিদ্ধান্ত দেয় সেটার জন্য উনি অপেক্ষা করতে পারেন। যে মোট কথা হচ্ছে যে উনি যেহেতু এখন একটা দায়িত্বশীল পদে আছেন, সিদ্ধান্তটা আসলে ওনাকেই নিতে হবে। উনি আসলে কিভাবে চান, কিভাবে হোক উনি চান, তবে সম্পূর্ণটা তার ইচ্ছাধীন বিষয়টা নাও হতে পারে, যেহেতু ক্রিকেট বোর্ড যেভাবে চোখে দেখে না। এমনিতেই ধরেন এই মুহূর্তে আইসিসির সাথে বাংলাদেশের একটা টানাপোড়েন গিয়েছে বিশ্বকাপ ইস্যুতে। আরেকটা নতুন ইস্যু যদি আইসিসির হাতে বাংলাদেশ থেকেই তুলে দেওয়া হয়, তাহলে সেটা আখেরে বাংলাদেশের জন্য আসলে কী ধরনের ফলাফল বয়ে নিয়ে আসে সেটাও নিশ্চয়ই আমাদের বর্তমান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি আছেন, তিনি নিজে ক্রীড়াবিদ, আমি আবারও বলছি, তিনি ভেবে দেখবেন। তো সামগ্রিকভাবে ওনার যেহেতু উনি এখন সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আছেন, সিদ্ধান্তটা ওনাকেই নিতে হবে। এবং ওনার সিদ্ধান্তটা আমরা উনি যেহেতু মাতৃদায়িত্ব নিয়েছেন, ওনার সিদ্ধান্তটা আসলে কি হয় সেটা দেখার অপেক্ষায় আমরা সবাই ক্রীড়াপ্রেমী হিসেবে। আপনি বলছেন যে আসলে চেয়ারে বসার আগের বক্তব্য এবং চেয়ারে বসার পরে তার বক্তব্য বা স্ট্যান্স দুটো আসলে একই নাও হতে পারে। দেব চৌধুরী, যে অ্যাডহক কমিটি থেকে তোমার যখন ক্রীড়া সংস্থার কমিটিগুলো ভেঙে অ্যাডহক কমিটি করা হয়, যখন কাউন্সিলরশিপ দেওয়া হলো, তখন বিসিবির পক্ষ থেকেই আমিনুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত চিঠি গিয়েছিল যে ওই পার্টিকুলার অ্যাডহক কমিটি থেকেই কাউন্সিলরশিপ দিতে হবে। তো এটা নাকি গঠনতন্ত্র অনুযায়ী বেআইনি। এটা হচ্ছে ওই সময় যারা ক্রীড়া সংগঠক ছিলেন তারা কিন্তু বিভিন্ন সময় প্রেস কনফারেন্সে বা গণমাধ্যমের কাছে এগুলো বলেছেন, যারা রিটটা করেছেন সেই পক্ষটা। সো সেটা যদি হয়, আদালত যদি ওই স্ট্যান্ডে থাকেন যে না এটা গঠনতন্ত্র বা নিয়ম অনুযায়ী বা ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী সঠিক হয়নি, তখন তারা সেই সিদ্ধান্ত নিতে পারে। যেমন আমিনুল ইসলাম বুলবুল তিনি নিজেই যে কাউন্সিলরশিপটা নিয়েছেন, এখানে তার আগে কাউন্সিলরশিপ ছিল মোহাম্মদ আশরাফুলের। পরবর্তীতে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে সেই কাউন্সিলরশিপটা আমিনুল ইসলাম বুলবুলকে দেওয়া হলো। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দিলাম। এরকম অদল বদল কিন্তু হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন সেটা নিয়মের সঙ্গে, সংবিধানের সঙ্গে বা গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কিনা, এটা যারা এগুলো নিয়ে কাজ করেন বিশেষজ্ঞ তারা বলতে পারবেন। কিন্তু যেহেতু আদালতে মামলাটা রয়েছে ক্রিকেট বোর্ডের ওই কাউন্সিলরশিপগুলো নিয়ে, কিংবা যারা ওই কাউন্সিলরশিপ থেকে ডিরেক্টর নির্বাচিত হয়েছেন তাদের জন্য ঝুঁকিটা অবশ্যই রয়েছে। অনন্ত কথা হচ্ছে যে এটা সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি অনুযায়ী যদি বলি এখানে কিছু ঝুঁকির জায়গা অবশ্যই রয়েছে।